আরে রাম রাম রাম, সারাদিন কাজ করতে করতে তো আমার অবস্থায় খারাপ হয়ে যায়। জানি না আমাদের ভালো দিন কবে আসবে। ওগো, এই জলটা খেয়ে নাও, এতে তোমার ক্লান্তি কিছুটা কম হবে। কামার সাথে সাথে জলের গ্লাস হাতে নিয়ে জল পান করে। আহা, জল পান করার পর তো মনে হয় সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। শোনো না, আজ আমি আবারও ওই স্বপ্নটা দেখেছিলাম। আরে আমার ভাগ্যবতী, ওই স্বপ্ন তুমি বারবার এজন্যই দেখো, কারণ তুমি ওই স্বপ্নের চিন্তাতেই সব সময় মেতে থাকো। আরে ভাগ্যবতী, তুমি আর কতক্ষণ ঘুমাবে? চলো ওঠো, সকাল হয়ে গেছে। এই কথা শুনেই তার স্ত্রীর ঘুম ভেঙে যায় আর ও উঠে দাঁড়িয়ে যায়। আরে ভাগ্যবতী, কি ব্যাপার? আজ তুমি এতক্ষণ থেকে শুয়ে আছো? ওগো, তুমি কেন আমার কথা মানছো না? আমি আজকে আবার ওই স্বপ্নটা দেখেছি। আমার মনে হয় না যে এই স্বপ্নটা আমি এমনি এমনি বারবার দেখছি। এটার পিছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আমার কথা শোনো, তুমি আজকে জঙ্গলে যাও, আর জঙ্গল থেকে ওই সোনার আখরোটটা তুমি পেড়ে নিয়ে এসো। আমি ওই আখরোটটা খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাগ্যবতী, আমি এক্ষুনি যাচ্ছি আর তোমার জন্য ওই আখরোট তুলে আনছি। এই বলেই কামার আখরোট তোলার জন্য বেরিয়ে পড়ে। কামার চলতে চলতে অনেক দূর চলে আসে আর ওই জঙ্গলে পৌঁছে যায় যেখানে ওই আখরোটের গাছ ছিল। আমি তো চলতে চলতে অনেক দূরে চলে এসেছি, কিন্তু এখনো তো আখরোটের গাছ তো আমি দেখতেই পেলাম না। মনে হচ্ছে এখানে কোনো আখরোটের গাছই নেই। আমার ভাগ্যবতীর এটা মনের ভুল ছিল। যাই হোক, আমি বাড়িতে যাই, কিন্তু এখানে আসা তো আর কোনো লাভই হলো না। আমি এমন করি, আর একটু এগিয়ে গিয়ে দেখি, হয়তো হয়তো সেই আখরোটের গাছ আর একটুখানি এগিয়েই পেয়ে যেতে পারি। এই ভেবেই কামার আরো জঙ্গলের দিকে এগিয়ে যায়। আরে, এটা আবার কেমন গাছ? এটা ওই আখরোটের গাছ না তো? আচ্ছা চলো, একটু কাছে গিয়েই দেখি। কামার ওই গাছের কাছে পৌঁছায় তো দেখে ওই গাছে সত্যি একটি সোনালী রঙের আখরোট ঝুলছে। আরে বাহ বাহ, এর মানে তো আমার ভাগ্যবতীর স্বপ্ন একদম সত্যি ছিল। এখানে তো সত্যি সত্যি একটা আখরোটের গাছ আছে, আর এই গাছে তো একটা সোনালী রঙের আখরোটও ঝুলছে। চলো আমি তাড়াতাড়ি করে এটাকে তুলে নেই। এই ভেবেই কামার সঙ্গে সঙ্গে ওই আখরোটটাকে তুলে নেয়। কি ব্যাপার, তোমার সাহস কি করে হলো আমার সোনার আখরোট পাড়ার? আরে কাঠবিড়ালি বোন, আমাকে ক্ষমা করো। আমি একদম জানতাম না যে এই আখরোটের গাছটি আপনার। আমি যদি জানতাম তাহলে আখরোট কখনোই তুলতাম না। কিন্তু তুমি আখরোটটা পেড়েছো কেন? কাঠবিড়ালি বোন, আমার স্ত্রী প্রত্যেক দিন এই আখরোটের গাছটার স্বপ্ন দেখে, যেটাতে যেটাতে এই সোনালী রঙের আখরোট ধরে আছে। তারপর কামার তার সব কাহিনী ওই কাঠবিড়ালিকে শোনায়। কামারের এইসব কাহিনী শুনে কাঠবিড়ালির মনে দয়া জাগে। আচ্ছা ঠিক আছে কামার ভাই, তুমি এই আখরোটটা নিয়ে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, যখন তোমার স্ত্রী আখরোটটা খাবে তখন তার দুটো যমজ বাচ্চা জন্ম নেবে, আর যখন তাদের 20 বছর বয়স হবে তখন তাদের দুজনাকে একসাথে এখানে নিয়ে আসবে। আমি ওদের ভবিষ্যবাণী করব। কাঠবিড়ালির মুখে এই কথা শুনে কামার ভীষণ খুশি হয়। কাঠবিড়ালি বোন, আপনার অনেক অনেক ধন্যবাদ। এই বলেই কামার নিজের বাড়িতে ফিরে যায়।
বাড়িতে পৌঁছেই সব কাহিনী তার স্ত্রীকে বলে। কামারের এই সব কথা শুনে তার স্ত্রীও ভীষণ খুশি হয় আর তাড়াতাড়ি ওই আখরোটকে ভেঙে খেয়ে নেয়। এভাবেই কামারের অনেক দিন কেটে যায়। 10 মাস পর ওই কাঠবেড়ালির কথা মতো কামারের স্ত্রীর 2 পুত্র সন্তানের জন্ম হয়। 2 পুত্র সন্তান জন্মানোর জন্য কামার ও তার স্ত্রী ভীষণ খুশি। ধীরে ধীরে এই 2 ছেলে বড় হচ্ছিল। কামারের বড় ছেলে ভীষণ চতুর ও দুষ্ট স্বভাবের ছিল, আর অপরদিকে কামারের ছোট ছেলে অনেক দয়ালু ও শান্ত স্বভাবের ছিল। একদিন কামারের বড় ছেলে কানু তীর ধনুক নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। কানু চলতে চলতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে। তখনই ও দেখে একটি গাছে পায়রার জোড়া বসে আছে। আরে বাহ, শিকার তো আমার সামনেই আছে। চলো তাড়াতাড়ি আমার তীরটা বের করি আর তাড়াতাড়ি করে এই পায়রা জোড়ার দিকে লক্ষ্যভেদ করি। তীর যেই ধনুক থেকে বেরিয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে পায়রার বুকে লেগেছে আর পায়রা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে। হে ভগবান, তুমি আমার স্বামীকে কেন মারলে? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি ওনাকে কেন মারলে? আরে মূর্খ পায়রা, তুই তোর মুখ একটু বেশি চালাচ্ছিস। দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। এই বলেই কানু ওই পায়রার উপর লক্ষ্যভেদ করে। দাঁড়াও দাদা, তুমি এটা কি করছো? আচ্ছা, তুমি এই অবলা প্রাণীদের কেন মারছো? আচ্ছা, এদেরকে মেরে বা তুমি কি পাবে? তুই সরে দাঁড়া প্রেম, আজ এই পায়রাকে আমি আর জীবিত ছাড়বো না। না দাদা, এই পাখিকে মারার আগে তোমাকে আগে আমাকে মারতে হবে, তবেই তুমি এই পাখিকে মারতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে শুধু তোর জন্য আমি এই পায়রাদের ছেড়ে দিচ্ছি, না হলে আমি তো আজকে এই পায়রাদেরকে মেরেই ফেলতাম। এই বলেই কানু ওইখান থেকে চলে যায়। আরে তোমার তো অনেক বড় আঘাত লেগেছে, দাঁড়াও আমি তোমার তীর বের করে দিই আর তোমার ক্ষততে ওষুধ লাগিয়ে দিই, যাতে তুমি তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাও। তারপর প্রেম পায়রার তীর বের করে দেয়। তারপর গাছের কিছু পাতা তোলে আর পায়রার ক্ষত স্থানে লাগিয়ে দেয়। আরে বাবা, তুমি কত দয়ালু। এদিকে তোমার ভাই একদম তোমার বিপরীত। আজকে তুমি না থাকলে ও আমাদের দুজনকেই মেরে ফেলতো। আমাদের জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর ওই পায়রার জোড়া ওইখান থেকে উড়ে যায়। আরে বাবা, আজ তোমাদের দুজনকেই আমার সাথে জঙ্গলে যেতে হবে। আজ তোমাদের দুজনেরই ভবিষ্যৎ নিশ্চিত হবে। ঠিক আছে বাবা, আমরা অবশ্যই যাব। এই বলেই 3 জন জঙ্গলের দিকে রওনা দেয়। চলতে চলতে তারা খুব শিগগির ওই আখরোটের গাছের কাছে পৌঁছে যায়। কাঠবিড়ালি বোন, তুমি যেমন বলেছিলে আমি তেমনই করেছি। আমি তোমার কথা মতো আমার এই 2 পুত্রকে তোমার কাছে নিয়ে এসেছি। এবার তুমি বলো এদের কি করতে হবে। তারপর ওই কাঠবিড়ালি নিজের কাছ থেকে 2টো আখরোট বের করে, যেটার মধ্যে একটি চমকদার আর অন্যটি খুবই সাধারণ ছিল। বাচ্চারা, তোমরা এখান থেকে যে কোনো একটা একটা করে আখরোট বেছে নাও। এর থেকেই তোমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আরে বাহ, এই চমকদার আখরোট তো দেখতে ভীষণ সুন্দর। অবশ্যই এই আখরোট আমার ভাগ্য পাল্টাবে। আমি 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 এমন কাজ করি, এই চমকদার আখরোটটাকেই তুলে নিই।
এই ভেবেই কানু ওই চমকদার আখরোটটাকে তুলে নেয় আর তার ছোট ভাই ওই সাধারণ আখরোটটাই নেয়। এবার তোমরা একে একে নিজেদের আখরোট মাটিতে ফেলে ভাঙো। কাঠবিড়ালির এই কথা শুনেই কানু তার আখরোট মাটিতে ছোড়ে, তো আখরোটের 2 টুকরো হয়ে যায় আর সেইখান থেকে একটি রাজকীয় শাহী ঘোড়া বের হয়, যার পিঠে একটি তলোয়ার বাঁধা ছিল। আরে বাহ, এটা তো একটা বিশাল শাহী ঘোড়া, আর এর পিঠে তো একটা ধারদার তলোয়ারও আছে। এই তলোয়ার দিয়ে তো আমি বিশ্ব জয় করতে পারবো। এই বলেই কানু ঘোড়ার পিঠে চেপে বসে। বাবা, তোমরা দুজনে পরে এসো, আমি চললাম। তারপর কানু তার ঘোড়া নিয়ে ওইখান থেকে চলে যায়। তারপর প্রেমেও তার আখরোট মাটিতে ছোড়ে, তো দেখে একটি চকচকে পাথর ওইখান থেকে বের হয়। পুত্র, এই পাথরটা তুমি সবসময় নিজের কাছেই রেখো। এটা দিয়ে তুমি যে কোনো মৃত জীবকে জীবিত করতে পারবে। তারপর দুজন পুনরায় বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু বাবা, দাদা এখনো ঘরে ফিরল না কেন? ও তো আমাদের আগে বেরিয়েছিল। হ্যাঁ প্রেম, আমার মনে হয় কানু কোথাও ঘুরতে চলে গেছে। তুমি চিন্তা করো না, ও তাড়াতাড়ি চলে আসবে। বাবা দেখো, রাত হয়ে গেল, এতক্ষণ তো দাদার চলে আসার কথা। এই চিন্তা ভাবনা করতে করতে তারা 3 জনেই শুয়ে পড়ে। হ্যাঁ গো, আমাদের ছেলেটা কোনো বিপদে পড়েনি তো? এতক্ষণে তোর চলে আসা উচিত ছিল। হ্যাঁ ভাগ্যবতী, তুমি একদম ঠিক বলছো। আমার তো মনে হয় আমার ছেলে অবশ্যই কোনো বিপদে আটকে গেছে। ভাগ্যবতী, তুমি একদম চিন্তা করো না, আমি আজকেই তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ছি। এই বলেই বিনোদ বেরিয়ে পড়ে। গ্রামের অনেক লোকের থেকে কানুর ব্যাপারে শোনে, কিন্তু কানুর কোনো আত্মাপাত্তা পাওয়া যায় না। ও সারা জঙ্গলে এদিক ওদিক ঘোরে, কিন্তু কোথাও কানুর কোনো পাত্তা নেই। কামার, তার স্ত্রী ও তার ছেলে 3 জনেই খুবই চিন্তিত ছিল, কারণ কানুর কোনো খোঁজ খবর ছিল না। কানুকে পাবেই বা কি করে? কানু তো ঘোড়া ও তলোয়ার পেয়ে অহংকারে সব ভুলে গিয়েছিল। এই জন্য ও কুম্বল রাজ্যে আক্রমণ করে দেয়, তো রাজার সৈনিক তাকে বন্দি করে কারাগারে ভরে দেয়। মহারাজ, এখন তো আমাদের মেয়ের বয়স বিবাহ উপযোগী হয়ে উঠেছে। আমাদের ওর জন্য কোনো পাত্র খোঁজা উচিত। হ্যাঁ মহারানীজি, এই চিন্তা তো আমারও হচ্ছে। আমি এক কাজ করি, আমি কালকেই আমার মেয়ের জন্য পাত্র খুঁজতে যাব। যেই রাত বাড়ে তো রাজকুমারী গভীর ঘুমে পাড়ি দেয়। তখনই একটি বিষাক্ত সাপ তার পালঙ্কের কাছে এসে পৌঁছায় আর রাজকুমারীকে কামড়ে দেয়। আরে সোনা, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। তুমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছ। মহারানীর বারবার ডাকাতেও যখন রাজকুমারী ওঠে না, তখন মহারানী তার গায়ের চাদর সরিয়ে দেখে যে কোনো এক বিষাক্ত সাপে রাজকুমারীর হাতে কামড়ে নিয়েছে। হে রাম রাম রাম, এ কি হলো আমাদের মেয়ের? মহারাজ তাড়াতাড়ি আসুন, আমাদের কন্যাকে কোনো বিষধর সাপে কামড়েছে, তাড়াতাড়ি আসুন। এই শুনতেই মহারাজ সেখানে সঙ্গে সঙ্গে চলে আসে। আরে মা, তোমার এ কি হলো? আমি তোমার জন্য না জানে কত বড় বড় স্বপ্ন দেখছিলাম, আর তুমি আমাদের ছেড়ে চলে গেলে। মহারাজ, এই সময় চোখের জল ফেলবেন না। আমাদের কোনো ঝাড়ফুঁক করা সাধুকে ডাকতে হবে। সৈনিক দল, যাও আর সারা রাজ্যে এটা ঘোষণা করে দাও যে যে আমার রাজকুমারীকে ঠিক করে দেবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি দিয়ে দেব।
আর রাজকুমারীর বিবাহ আমি তার সাথেই দেব। রাজার আদেশ শুনতেই সৈনিক দল সারা রাজ্যে ঘুরে ঘুরে ঘোষণা করতে শুরু করে। শুনুন শুনুন শুনুন, রাজার মেয়েকে একটি বিষধর সাপে কেটেছে, যার জন্য রাজকুমারী মারা গেছেন। যদি কোনো মানুষ রাজার মেয়েকে ঠিক করতে পারে তবে রাজা তার অর্ধেক রাজ্য তাকে দিয়ে দেবে। এছাড়া রাজকুমারীর বিবাহ ওই যুবকের সাথেই দেবে। শুনুন শুনুন শুনুন, রাজার মেয়েকে একটি বিষধর সাপে কেটেছে, যার জন্য রাজকুমারী মারা গেছেন। যদি কোনো মানুষ রাজার মেয়েকে ঠিক করতে পারে তবে রাজা তার অর্ধেক রাজ্য তাকে দিয়ে দেবে। এছাড়াও রাজকুমারীর বিবাহ ওই যুবকের সাথেই দেবে। কামারের ছোট ছেলে যেই এই ঘোষণা শোনে মনে মনে অনেক খুশি হয় আর সবকিছু তার বাবাকে গিয়ে বলে দেয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন চলি। এই বলেই প্রেম ওইখান থেকেই বেরিয়ে পড়ে আর খুব তাড়াতাড়ি ওই রাজমহলে পৌঁছে যায়। মহারাজ, যদি আপনার অনুমতি পাই তাহলে আমি রাজকুমারীকে জীবিত করতে পারি। হ্যাঁ হ্যাঁ যুবক, কেন না? এখন অবধি তো অনেকে এসে চেষ্টা করেছে, কিন্তু কেউই আমার কন্যাকে ঠিক করতে পারেনি। এইবার তুমিও চেষ্টা করে দেখে নাও। রাজার আদেশ হতেই প্রেম তার ওই চমৎকারী পাথর বের করে আর রাজকুমারীর মাথায় ওই পাথরটিকে রেখে দেয়। পাথরের ছোঁয়াতে রাজকুমারীর মধ্যে আবার প্রাণ ফিরে আসে আর রাজকুমারী পুনরায় উঠে দাঁড়িয়ে যায়। এই দেখে সবাই খুশি হয়ে যায় আর অনেক ধুমধাম করে তাদের বিয়েও দিয়ে দেয়। এবার তো প্রেম নিজেই একজন রাজা হয়ে গেছেন। মহারাজ, আজকে আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কি হয়েছে? কিছু না রাজকুমারী, আজ আসলে আমার দাদার কথা খুব মনে পড়ছে। আমি জানি না সে কোথায় আছে আর কি অবস্থায় আছে। আমি তাকে খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি। তারপর প্রেম সব কাহিনী রাজকুমারীকে বলে। কিন্তু স্বামী, আজ থেকে কিছু মাস আগে এরকমই একটা যুবক আমাদের রাজ্যে এসেছিলেন আর তিনি আমাদের রাজ্যকে আক্রমণও করেছিলেন। তাই আমার পিতা ওই যুবককে কারাগারে বন্দি করে দিয়েছেন। প্রেম যেই এই কথা শুনে সঙ্গে সঙ্গে ও কারাগারের দিকে চলে যায় আর গিয়ে দেখে তার বড় ভাই ওই কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে। দাদা, তুমি এই কারাগারের ভিতরে কি করে এলে? কানু যেই এই কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় আর সামনে দেখে যে তার ছোট ভাই দাঁড়িয়ে। তার ছোট ভাইকে দেখে সেও কাঁদতে শুরু করে। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি খুবই খারাপ। আমি যখন তখন তোমাকে ছোট ছোট ব্যাপারে অপমান করতাম। অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম আর এই অহংকারের জন্যই আজ আমি এই কারাগারে বন্দি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও ভাই। না দাদা, তুমি এভাবে ক্ষমা চেও না। যদি তুমি তোমার ভুল বুঝতে পারো তাহলে তুমি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেছো। সৈনিক, এই কারাগারের দরজা খুলে দাও। এই বলেই সৈনিক কারাগারের দরজা খুলে দেয় আর কানুকে বাইরে বের করে আনে। তারপর সবাই তারা হাসি খুশি জীবনযাপন করতে শুরু করে।